আওয়ামী লীগ অবশ্যই ফিরে যাবে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যাই হোক না কেন তিনি বাংলাদেশে ফিরবেন। বাংলাদেশের বর্তমান ভারসাম্যহীন যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিকে বদলে দিয়ে একেবারেই বাংলার মানুষের জন্য সঠিক পরিস্থিতি তৈরি করতে গেলে আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তিনি সমস্ত বাংলাদেশে আওয়ামী লীগের শত শত যেই কমিটিগুলো রয়েছে এবং লক্ষ কোটি নেতাকর্মী যারা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীকে ভালোবাসেন, সমর্থন করেন, বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করেন এবং যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, সবচেয়ে বড় কথা, তাদের সকলকে তিনি ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। তিনি আন্তরিকভাবে চেষ্টা করছেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্যে এবং অবশ্যই আমাদের নেতাকর্মীদের ভিতরে প্রচণ্ড রকম উদ্দীপনা দেখা যায়, উৎসাহ দেখা যায়, তারা সাহস খুঁজে পায়। প্রথমেই আমি সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে আমার অনুষ্ঠানটা শুরু করব। দুঃখজনক হলো সত্য যে আমি বহুবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের অনেক স্বনামধন্য প্রখ্যাত নেতা যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে বলার চেষ্টা করেছি যে টেলিগ্রাম প্ল্যাটফর্মে যদি নেতাকর্মীদের নিরাপত্তাটা এনশিওর না করা যায়, এটা অনেক সময় মন্দ থেকে ভালো হতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যে যদিও বাংলাদেশ আওয়ামী লীগ একটা মাল্টি ক্লাস পার্টি এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের আইডিয়াস, চিন্তা ভাবনা নিয়ে কথা বলবেন, কিন্তু বেশিরভাগ সময় ডিবেট করা বা কোনো একটা ব্যাপারে আলাপ আলোচনা করে একটা বিতর্কের মধ্যে দিয়ে ভালো কোনো জায়গায় যাওয়া যেটা সকলকে হেল্প করতে পারে, এটা বেশ কিছুটা অনুপস্থিতি দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে আপনি ভিন্ন মত পোষণ করা বা আপনি কারো সক্ষমতার কথাকে প্রশ্ন করা, এটা অপরাধ বা অন্যায় হয়ে যায়। তো আমার মনে হয়েছে যে ঠিক আছে, রবি ঠাকুরের যে কথা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, আওয়ামী লীগকে ভালোবাসি এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। বাংলাদেশের বর্তমান ভারসাম্যহীন যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিকে বদলে দিয়ে একেবারেই বাংলার মানুষের জন্য সঠিক পরিস্থিতি তৈরি করতে গেলে আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। আওয়ামী লীগের মতো একটা বিশাল বড় দল, যেই দলে প্রাপ্তি অপ্রাপ্তি দুই জায়গার দুই শ্রেণীর মানুষ আছে, যেখানে ত্যাগী এবং যিনি ত্যাগ করেন না, শুধুমাত্র সুবিধা বা সুযোগ নেন, সব ধরনের মানুষই আছেন, এবং যেখানে হার্ডকোর আওয়ামী লীগের, যাদেরকে জামাত বিএনপি তাদের আজন্ম শত্রু মনে করেন, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সহযাত্রীদের নিয়ে যেই গঠনতন্ত্র, যেই আওয়ামী লীগের সংবিধান, যেই ভাষায় আমি বলি না কেন, এমনকি বঙ্গবন্ধু কন্যা তার হাত দিয়েও এর বিবর্তন হয়েছে, এর যদি আমরা আপহোল্ড না করতে পারি, তাহলে দিনের শেষে অন দ্য ফিল্ড, অর্থাৎ ফিল্ডে গিয়ে, বাস্তবতায় গিয়ে দেখবেন যে আপনি যত বোতাম টেপাটাপি করলেন, যত ডিজিটাল হলেন, তাতে আসলে কিছুই হয় নাই। আমরা অনেকেই মাননীয় নেত্রীকে বোঝানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি যে বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ খুবই ঐক্যবদ্ধ। আমি একজন কর্মী, একজন সমর্থকের জায়গা থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ যেই পরিমাণ বিভক্ত, দ্বিধা বিভক্ত, যেই পরিমাণ অপ্রকাশিত অনৈক্য ভিতরে বিরাজমান, এটা বিপজ্জনক। একমাত্র জননেত্রী শেখ হাসিনা এটা ঠিক করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে যে সকল কাছের মানুষ থাকার পরেও 5ই আগস্ট হয়ে গেছে, তাদেরকে কাছে রেখে বা দূরে রেখে কিভাবে করবেন জানি না, তবে তাদেরকে দায়িত্ব দেওয়ার পরেও তারা এখনো সেই ঐক্য তৈরি করতে পারেন নাই এবং আমি যা দেখছি তাতে ঐক্য তৈরি করতে পারবেন না। আমি ছোট একটা উদাহরণ দিতে চাই। আমার বাড়ি রংপুর। আমার রংপুর বিভাগের যিনি দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আছেন, তার সন্তান নিজে ফেসবুকে 5ই আগস্টের সময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ফাঁসি চেয়েছেন। এখন সন্তান তার ইচ্ছা মতো ফাঁসি চাইতেই পারে, অনেক অন্যায় করতে পারে, অপরাধ করতে পারে, এর জন্য পিতাকে দায়ী করা যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেই সন্তান আপনার ঘরে থেকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ফাঁসি চায়, যেখানে আপনি আপনার নিজের ঘরের লোককে সামলাতে পারেন না, সেখানে আপনি এত বড় রংপুর বিভাগ ঐক্যবদ্ধ করে ফেলবেন কোন পারদর্শিতায়, কোন দক্ষতায়? এই প্রশ্ন আমি করতে পারি। তারপরেও ব্যক্তিকেন্দ্রিক জায়গায় আমি যেতে চাই না। আমার কথা হচ্ছে, আমি আমার বিবেকের জায়গায় পরিষ্কার থাকতে চাই
সাইকোফ্যানদের কোনো শেষ নাই, শুরু আছে। এবং গত 17 বছর ধরেই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যেইভাবে তৈলমর্দন করা হয়েছে এবং যেইভাবে কেউ এগিয়ে এসে ওনাকে, ওনার বোন বা কন্যা তুল্য মনে করে একটা যে সাহস করে ওনাকে কোনো পরামর্শ বা উপদেশ দিবেন, এটা একেবারেই অনুপস্থিত ছিল এবং এখনো একই অবস্থা। তৈলমর্দন চলছে এবং কিভাবে চলছে। ছোটবেলায় আমি একটা ডুরোসেল ব্যাটারির বিজ্ঞাপন দেখেছিলাম, যেখানে একটা বান্দরের পেছনে ব্যাটারি লাগিয়ে দেওয়ার পরে সে দীর্ঘক্ষণ কোনো ক্লান্তি ছাড়া ঢোল বাজিয়ে গেছে। এই তেল মারার চর্চা আওয়ামী লীগে এখন ওই ডুরোসেল ব্যাটারি দেওয়া ওই বাঁদর যে দীর্ঘ সময় ধরে ঢোল বাজিয়ে যাচ্ছে, সেই অবস্থায় পরিণত হয়েছে। এবং বিলিভ ইট অর নট, হয়তোবা আমার এই অনুষ্ঠান এর কথা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে কেউ জানাতে পারেন, উনি আমাকে ভুল বুঝতে পারেন। কারণ এই দলে একটা সমস্যা হয়ে গেছে যে আওয়ামী লীগের তো কোনো দোষ নাই। আমি বারবার প্রত্যেকটা টকশোতে বলেছি যে আওয়ামী লীগ কেন ক্ষমা প্রার্থনা করবে। এবং বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের অনস্বীকার্য ভূমিকা রয়েছে এবং এই ভূমিকা তো এখানেই শেষ নয়, আগামী দিনেও ভূমিকা আমাদের পালন করতে হবে। এবং কোনো অবস্থায় যারা স্বাধীনতার বিরুদ্ধাচারণ করে বা স্বাধীনতার ইতিহাসকে বিনষ্ট করতে চায়, তারা আর যাই হোক সফল হবে না দীর্ঘমেয়াদী ভাবে। আজকে একটা সংকট চলছে, সেটা একেবারে আপাত, এটা দীর্ঘস্থায়ী নয়, এটার উত্তরণ ঘটবে। কিন্তু দুঃখজনক হলো বিষয় যে 17 বছরে কোনো না কোনো কারণে তো আমরা আজকে দিল্লি বলুন, মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, কলকাতা বলুন বা যুক্তরাজ্য বলুন, এসব জায়গায় ছড়িয়ে পড়তে বা থাইল্যান্ডে ছড়িয়ে পড়তে বাধ্য হয়েছি নিজেকে প্রাণে বাঁচানোর জন্য। চক্রান্ত তো ছিলই, যেখানে মধু আছে, যেখানে মিষ্টি আছে, যেখানে মিঠা আছে, সেখানে তো চক্রান্ত হবে। এটা তো অস্বাভাবিক কোনো ঘটনা বলে আমি মনে করি না। কিন্তু চক্রান্ত মোকাবেলা আমি করতে পারলাম না যেখানে সকল সংস্থা, সকল সংগঠন, সকল নেতৃস্থানীয় লোকেরা সারাদিন ওই দুই বান্দরের মতো ঢোল বাজাইতে পারলো। সেখানে কি আমাদের কোনো সামষ্টিক ব্যর্থতা নাই? সেখানে কি আমাদের কোনো ত্রুটি নাই? আমি তো যা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ অবশ্যই ফিরে যাবে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যাই হোক না কেন তিনি বাংলাদেশে ফিরবেন। কিন্তু নেত্রী ফিরে যাওয়ার পরে যদি ওই কমিটি বিক্রি করা, ওই নমিনেশন বাণিজ্য করা, ওই ব্যাংক ডাকাতরাই আপনার কাছে থাকে এবং এভাবে ঢোল বাজাতে থাকে, আপনি তাদের কাউকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এবং পরিলক্ষিত হয় যে 2018 সালের পরে এই লোকগুলো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিলেন এবং যখন তাদেরকে নিয়ে কথা বলা হয়, তারা আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে বোঝায় যে আমরা নাকি আওয়ামী লীগ এবং আপনার বিরুদ্ধে কথা বলছি। কিন্তু নো, আপনি আওয়ামী লীগের ঐক্যের প্রতীক, আপনি আওয়ামী লীগের প্রাণ। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ভারসাম্য রক্ষার একমাত্র ঠিকানা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা এবং স্বাধীনতার রূপকার। অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল সাহেব, তাজউদ্দিন সাহেব, কামরুজ্জামান সাহেব, ক্যাপ্টেন মনসুর আলী, সকলের ভূমিকা ছিল। কিন্তু বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশ হতে পারে না, এই জায়গাটায় আমরা একেবারেই শক্ত। কিন্তু উপরে মিঠা ভিতরে তিতা, এটা বড্ড বিপজ্জনক। যারা আপনার আশেপাশে থেকে এত বছর, এত কাছে থেকে আপনাকে সঠিক পরামর্শ দিতে পারল না, তারা কি অতিমাত্রায় ভালোবাসায় কাতর? তারা কি অতি ভক্তিতে নুবজে পড়েছে, নাকি অতি ভক্তি চোরের লক্ষণ? কোনটা? নেত্রী, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। আপনি অবশ্যই বাংলাদেশে আসবেন, আমরা অধীর আগ্রহে বসে আছি। এবং বাংলাদেশে আসলে আওয়ামী লীগ তার জায়গাও বাংলাদেশের রাজনীতি করে নিবে, আমরা সেই আশায় বসে আছি। আমরা মাথা উঁচু করে চলতে চাই। কিন্তু এটাও আমি দেখছি, যেই দানবের দানবীয় ছায়ার কারণে আজ আপনাকে দিল্লি পর্যন্ত চলে যেতে হলো, সেই দানবগুলোকে দেখলে দানব মনে নাই হতে পারে, কারণ দানবদের একটা বিশেষ ক্ষমতা থাকে, দেখলে দেবতুল্য লাগলেও লাগতে পারে। সেই দানবদের সাথে নিয়ে
যখন আপনি আপনার সম্মানের জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করবেন, তখন তাদেরকে আপনি আর নতুন করে নিয়ন্ত্রণ করতে পারবেন না বলে আমি বিশ্বাস করি। আমি আপনার সন্তান তুল্য, আমার কথায় কোনো ভুল থাকলে আপনি ক্ষমা করবেন, কিন্তু জানবেন আমি এই দল আপনার সাথে আছি, বাংলাদেশের সাথে আছি। হৃদয়ে আমার কোনো শ্লাঘা নাই, হৃদয়ে আমার কোনো কৃষ্ণকায়, কোনো প্রতিমূর্তি বা কোনো মূর্তি বা কোনো অবয়বের অবস্থান নাই। আমি শৈশবকাল থেকে আমার বাবার কাছ থেকে বাংলাদেশকে ভালোবাসা শিখেছি। ভালোবাসার পদ্ধতিতে, ভালোবাসার বহিঃপ্রকাশে হয়তোবা অনেক একমত না হতে পারেন, কিন্তু আবারও বলছি, বাংলাদেশ, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, এখানেই শুরু, এখানেই শেষ। আমার মনে হয় যে, আমি আগেও বারবার বলেছি, এখনো বলছি, যে দলীয় একজন মুখপাত্র বড্ড জরুরি। এবং এই ডিজিটাল প্ল্যাটফর্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ এ ওয়ান্ডারাস থিং, ইট ইজ অলমোস্ট লাইক এ মিরাকল। কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যেভাবে আওয়ামী লীগের গঠনতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে, তাতে করে এই বৃহৎ দলে একেবারে বাস্তবিক জীবনের বা রাজনীতির মাঠে আরো বড় সংকট তৈরি হতে যাচ্ছে। সুতরাং এই দুটো ব্যাপার আমাদেরকে মাথায় নেওয়া দরকার। এবং আমি আশা করি আমার বক্তব্যে আপনারা কেউ কষ্ট পান নাই। সবশেষে মাইকেল হেজেলটাইন, তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, একেবারেই মারাত্মক একজন রাজনীতিবিদ, এক্সট্রিমলি ক্যারিজম্যাটিক। এবং তিনি জন মেজর যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এবং তাদের আমাদের যেমন কাউন্সিল হয়, পার্টি কাউন্সিল, সেরকমই একটা পার্টি কাউন্সিলে তিনি একটা অবিস্মরণীয় একটি বক্তব্য দিয়েছিলেন। আজকে আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মনের ইচ্ছা, হৃদয়ের ইচ্ছা যা শুনি ওনার বক্তব্যে, তার সাথে ওনার কাছে থাকা যারা 5ই আগস্টের পতনের সময়ও দলের দায়িত্বে ছিলেন, এখনো দলের দায়িত্বে আছেন খোদার ফজলে, তাদের কর্মকাণ্ডকে যখন মিলাতে যাই, তখন মাইকেল হেজেলটাইনের এই বক্তব্যটি আমার বারবার মনে পড়ে যায়। আমি ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, আওয়ামী লীগের মাঝে, আওয়ামী লীগ খুব শক্তিশালী একটি দল, কোনো সন্দেহ নাই, আওয়ামী লীগের মাঝে যেই বিভক্তি অনৈক্য ছিল তা আজকে আরো বেশি দানা বেঁধে উঠেছে, যেটা প্রকাশিত নয় কিন্তু ভেতরে ভেতরে চলছে। যদি আমি ভুল বলে থাকি, আমার সাথে নেতাকর্মীরা দ্বিমত পোষণ করতে পারেন, যারা ভালোবাসেন আওয়ামী লীগকে তারা কমেন্টে লিখতে পারেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভাই, যেহেতু এটা কিশোরেরাও দেখে এবং আমাদের মা বোনরাও দেখে, আপনারা অশ্রাব্য ভাষা ব্যবহার না করে সাবলীল সভ্য ভাষায় আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করবেন। রাজনীতির নেতা, রাজনীতির কর্মী, রাজনীতির সংগঠন এর সাথে অনেকটা প্যারেড করার একটা সম্পর্ক আছে। সুতরাং লেফট রাইট ইজ ইম্পারেটিভ টু মুভ ফরওয়ার্ড। আপনার সাহসী লোক দরকার, আপনার যোদ্ধা দরকার, আপনার শিক্ষিত মানুষ দরকার, একটু খারাপ ভাষায় বলি, আপনার আতেল দরকার, আপনার পলিটিশিয়ান দরকার, কিন্তু তার থেকেও সবচেয়ে বড় কথা, আপনার দলে লিডার্স দরকার, আপনার দলে ক্যারিজম্যাটিক বক্তা দরকার, যাদের কথায় মানুষের চোখে পানি আসে, যাদের কথায় হৃদয়ে প্রকম্পিত হয়, যারা আপনার স্বপ্ন, আপনার বাবার স্বপ্ন, বাংলাদেশের স্বপ্নটাকে চোখ বন্ধ করে ওই বক্তব্য দেখার সময় দেখতে পারে যে এই দেশ আমার, সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ বাংলাদেশ আমার, তার উপরে আমার অধিকার আছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ ওই অধিকার প্রতিষ্ঠা করার জন্যেই আমার পাশে আমার বন্ধু, আমার ভাই, আমার বোন হিসেবে দাঁড়িয়েছে, আমার মনিব হিসাবে নয়, আমার মালিক হিসাবে নয়, আমার নির্দেশদাতা হিসাবে নয়। সে আমার গণতন্ত্রের রক্ষাকারী, সে বিপদে আমার ত্রাণকর্তা, সে বিপদে আমার সাথী। এই জায়গাটা নিশ্চিত না করতে পারলে আসলে সামনের দিকে এগোনো কঠিন। মিনিমাম ন্যূনতম লজ্জাশরম থাকলে এইভাবে মিথ্যা মামলা, আমার একার জন্য বলছি না, আমি প্রথমে বলেছি 71 জন লোক একসাথে বাংলাদেশের কোনো সাধারণ মানুষকে 1 ঘন্টা ধরে যদি আঘাত করে, প্রত্যেকে যদি একটা করে ঘুষিও মারে, আমি ধরে নেই কোনো ধারালো অস্ত্র নাই, কিচ্ছু নাই, বাঁচা কি সম্ভব? এটা কি 80-র দশকের কোনো বাংলা পূর্ণদৈর্ঘ্য রঙিন
চলচ্চিত্র, যেটা অ্যাকশন নির্ভর, ঘুষি মেরেই যাচ্ছেন কিন্তু কারোরই কিছু হয় না। ব্যাপারটা কি তাই? বাস্তব জীবনে আপনি কি এই কাজ করে কোনো লোককে জীবিত রাখতে পারবেন? এবং শুধু তাই না, আমি আপনাদের সাথে আরো শেয়ার করছি যে এই ঘটনা ঘটার সময় হচ্ছে দুপুর 1:30 তাজহাটে শেষ আমি গিয়েছি আজ থেকে 4 বছর বা 5 বছর আগে। যাই হোক, তারপরেও পুলিশ তদন্ত করবেন, এটা প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত ব্যাপার যে কোনো অন্যায় হলে, অপরাধ হলে পুলিশ তো তার তদন্ত করবেন, এটাই তো খুব স্বাভাবিক। কিন্তু দুঃখজনক বিষয় যে এই তদন্তকারী কর্মকর্তা কি তদন্ত করলেন ঠিক বুঝতে পারলাম না। কারণ আপনাদের সামনে স্ক্রিনে আমি এখন দিচ্ছি আমার ব্যাংকে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমি আমার এটিএম কার্ড দিয়ে যেই সময় ওনার তদন্ত অনুযায়ী আমি পেটাচ্ছি মারছি, সেই সময় আমি ঢাকা শহরের গুলশান 2 নম্বরে অবস্থিত ওই ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলন করছি। এবং আপনারা দেখলেই বুঝবেন যে শুধু এটিএম থেকে টাকা উত্তোলন নয়, চেক প্রদান, টাকা ট্রান্সফার, নগদ, বিকাশ সবকিছুই আমি আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে করছি, নট ইভেন কোম্পানি অ্যাকাউন্ট, আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট। এবং আরো মজার বিষয় হলো, আপনাদেরকে আমি দেখাতে চাই, এটা দেখাচ্ছি এই কারণে যারা আমার মতো আক্রান্ত তারা আজকে হয়তো আপনারা কোনো সুবিধাই পাবেন না, কিন্তু যুক্তি নির্ভরভাবে যদি আপনাদের মামলা মোকাবেলা করার জন্য গুলোকে একসাথে করেন, ইনশাল্লাহ মোকাবেলা করতে পারবেন এবং এই মিথ্যা মামলার থেকে একদিন আপনারা বেরিয়ে আসবেন। আমি রাশেক রহমান, আওয়ামী লীগের একজন কর্মী সমর্থক। আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, যার যেখানে আইনি পরামর্শ লাগবে এই ধরনের মিথ্যা মামলাগুলোকে মোকাবেলা করার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার হৃদয় খুলে সকল নিষ্ঠা নিবেদন দিয়ে আমি আপনাদের পাশে দাঁড়াবো, আমি আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব, আমি যথাসম্ভব সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এখন আসুন আমরা দেখি এই সারাদিন, অর্থাৎ 16/7/2024 যেই সময় আমি সময় টিভিতে লাইভ টক শো করছি, যেই সময় আমি আমার ব্যাংক থেকে টাকা নিজে উত্তোলন করছি, ঠিক এই একই সময়ে শত শত টেলিফোন কল আমার কাছে আসছে, আমি তাদের সাথে কথা বলছি। এখন আমি যদি কাউকে প্রশ্ন করি যে আপনি কারোর সাথে মারপিট করার সময় কয়টা ফোনে কথা বলতে পারবেন, এটা কয়টা টেলিফোন কল আনসার করতে পারবেন, এই কথার উত্তর আমি জানি একটাও করতে পারবেন না। অথচ যেই সময় ঘটনার সময় সেই সময়ই আমার ফোনে কমপক্ষে 30 থেকে 40টা ফোন কল, যেগুলো আমার ব্যবসা সম্পর্কিত, সময় টিভি থেকে ফোন কল, মাই টিভি থেকে ফোন কল। নট অনলি দ্যাট, তার থেকে বড় কথা হচ্ছে যেই 71 জন আমরা আজকে হত্যা করার জন্য সেখানে চলে গেলাম, সেই 71 জনের একজন ব্যক্তিরও কোনো টেলিফোন কল আমার টেলিফোনে আসলো না সেখানে সংঘবদ্ধ হওয়ার জন্য, অথবা আমার ফোন থেকে ওই 71 জনের ভিতরে কারো কাছে একটা টেলিফোন কল গেল না। এটা কতটা বিশ্বাসযোগ্য? আপনাদেরকে আমি চার্জশিট দেখাচ্ছি। হ্যাঁ, এখানে যারা টাকা পয়সা খরচ করেছেন, একটু লো প্রোফাইল, তারা নিষ্কৃতি পেয়েছেন, খালাস পেয়েছেন চার্জশিট থেকে। আমি এতে খুশি, যেভাবে পারেন নিজেকে বাঁচিয়ে নেন। কিন্তু আমার কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী, তার জন্য ন্যূনতম লজ্জা শরম থাকতো। এত কাঁচা কাজ করে মামলা দ্বারা করাবেন বা চার্জশিট দিবেন, এটা তো এক সময় গিয়ে একটা কমেডির কন্টেন্টে রূপান্তরিত হবে।